কিনা এবং আমার ক্লাস তোমার কাছে পুরো আউটপুটটা ঠিকঠাক যাচ্ছে কিনা। আজকে একটা জিওগ্রাফির টপিক, জিওগ্রাফি নিয়ে অনেক দিন থেকে তোমরা বলছো স্যার একটু জিওগ্রাফিটা ভালো করে করিয়ে দিন, জিওগ্রাফিটা ভালো করে করিয়ে দিন। এই কারণে আমি জিওগ্রাফিটা ভালো করে করানোর জন্যই এসেছি। ওকে, এমডি হাসিবুল ইসলাম, সৌরভ, তারপরে মুখলেশ শাহ পারভিন, আর কে পূজা মান্না যুক্ত হয়েছে, স্মৃতি যুক্ত, নাম নেব অবশ্যই নেব, ক্লাসের ভিতরে আস্তে আস্তে নেব, ঠিক আছে। প্রথমে আসো, আমাদের যে পুরো পৃথিবী আছে, আমাদের এই পৃথিবীতে আমরা এরকম কিছু চাপ বলয় দেখতে পাই, জানো, এরকম কিছু চাপ বলয় আছে। প্রধানত 7টা চাপ বলয় আছে, যার ভিতরে একদমই পৃথিবীর মাঝখান দিয়ে যে 0 ডিগ্রি অক্ষরেখা গেছে, যেটাকে আমরা নিরক্ষরেখা বা বিষুব রেখা বলি, সেই বিষুব রেখার দুই পাশে আছে নিরক্ষীয় শান্ত বলয় বা নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এখন বায়ুর চাপ দুই ধরনের হয়, উচ্চচাপ আর নিম্নচাপ। ভালো করে আমার কথার দিকে ফোকাস করো, আমি আস্তে আস্তে সবকিছু তোমাদের বুঝিয়ে দেবো। এখন কমেন্ট করে অযথা সময় নষ্ট করো না, বা কমেন্ট করে ডিস্ট্রাক্ট করো না আমাকে। তো আমরা এরকম পৃথিবীতে প্রধানত 7টা চাপ বলয় দেখতে পাই। এখন চাপ বলয় কি? চাপ বলয়গুলো সৃষ্টি হয়েছে আমাদের পৃথিবীর ঘূর্ণনের কারণে। আমাদের পৃথিবী আমরা জানি নিজের অক্ষের সাথে 66.5 ডিগ্রি একটা কোণ করে সে কি করছে, সে কিন্তু সূর্যের চারিদিকে আবর্তন করছে এবং নিজের অক্ষের চারিদিকে কিন্তু ঘুরপাক খাচ্ছে। নিজের অক্ষের চারিদিকে যখন ঘুরপাক খাবে, এই যে গতিটা, সেটাকে আমরা কি বলছি? আবর্তন গতি, তাই তো? এই আবর্তন গতির কারণে, পৃথিবীর নিজস্ব যে আবর্তন গতি আছে, এর কারণেই কিন্তু পৃথিবীতে একটা ফোর্স তৈরি হয়, যেটাকে বলা হয় কোরিওলিস বল, ঠিক আছে, কোরিওলিস বল। এখন এই কোরিওলিস বলের কারণে পৃথিবীতে বায়ু প্রবাহ বা বায়ু প্রবাহর দিক নির্দেশ ইত্যাদি হয়ে থাকে। তো কোরিওলিস বলটাকে সাইডে রাখো, প্রথমে আমরা একটু বায়ুর চাপ বলয়ে আসি। তো এই যে পৃথিবী যখন চারিদিকে ঘুরছে, ঘোরার সময় পৃথিবীতে কিন্তু এরকম কিছু চাপ বলয় সৃষ্টি হয়েছে। চাপ বলয়গুলো সাধারণত দুই প্রকৃতির হয়, একটা হচ্ছে উচ্চচাপ বলয়, একটা নিম্নচাপ বলয়। একটু জেনে রাখো, নিম্নচাপ বলয় কাকে বলে? নিম্নচাপ বলয় মানে, মনে করো একটা অঞ্চল, তোমার বাড়ির আশেপাশের একটা অঞ্চল, সেখানে খুব বেশি পরিমাণে উষ্ণ তাপমাত্রা আছে, মানে সূর্য সেখানে লম্বভাবে কিরণ দেয়, বুঝেছো? বিশেষ করে গ্রীষ্মকালের দিকে ধরো, দেখলাম আমরা সূর্য এক জায়গাতে লম্বভাবে কিরণ দেয়। এখন সূর্য যখন কোন স্থানে লম্বভাবে কিরণ দেবে, সেই স্থানে যখন প্রচুর তাপ হবে, তাপ হওয়ার সময় যে বায়ুগুলো থাকবে না, সেই বায়ুগুলো এগুলো হালকা হয়ে যাবে। সূর্যের তাপ বায়ুতে পড়লে কি হবে? বায়ু হালকা হয়ে যাবে। তারপরে বায়ু আস্তে 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 কি হবে? উপরের দিকে উঠে যাবে। বায়ু হালকা হলে কি হবে? উপরের দিকে উঠে যাবে, বায়ু তখন আর নিচের দিকে থাকবে না। এখন যখন বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে, তখন নিচের স্থানটা কি থাকছে? খালি হয়ে যাচ্ছে। নিচের স্থানটা যখন খালি হবে, পার্শ্ববর্তী অঞ্চল থেকে কিন্তু সেই অঞ্চলে বায়ু প্রবেশ করবে, সেই অঞ্চলে বায়ু প্রবেশ করবে। ওকে, এই মতো অবস্থায় সৃষ্টি হয়ে থাকে ঝড়। এই যখন অন্য স্থান থেকে এক স্থানে বায়ু প্রবেশ করে নিম্নচাপযুক্ত অঞ্চলে, তখন ঝড়ের সৃষ্টি হয়। তাই দেখবে মাঝে মধ্যে বলা হয় যে 3 দিন 4 দিন নিম্নচাপ আছে। নিম্নচাপ মানে ভারী বর্ষণ এবং বৃষ্টিপাত এবং সাথে সাথে ঝড়ের সম্ভাবনা থাকে। কেন হয় নিম্নচাপটা? কোনো অঞ্চলে, আবার বলছি, ধরো খুব হাই তাপমাত্রা বাড়লো, তাপমাত্রা বাড়ার সময় অথবা কোনো কারণবশত সেই অঞ্চলের যে বায়ুটা আছে সেটা হালকা হয়ে আস্তে আস্তে কি হলো? উপরের দিকে উঠে গেল, ঠিক আছে। তো সেই কারণে সেই অঞ্চলটার বায়ু খালি হয়ে গেল। পার্শ্ববর্তী অঞ্চল থেকে তখন যখন এক জায়গায় বায়ু খালি হয়ে যাবে, বায়ুর কাজ কি? ফাঁকা জায়গাটা পূরণ করা। তো অন্য স্থান থেকে বায়ু দুই দিক থেকে এসে ওই স্থানটা পূরণ করবে, আর যখন দুই দিক থেকে জোরে বায়ু আসবে, তখন কিন্তু এই ঝড়ের সৃষ্টি হবে। এটাকে নিম্নচাপ বলে। আরেকটা হচ্ছে উচ্চচাপ বলয়। উচ্চচাপ বলয়গুলো সাধারণত আর্দ্র অঞ্চলে সৃষ্টি হয়। আর্দ্র অঞ্চল মানে যেখানে অত বেশি তাপমাত্রা ভীষণ হাই থাকে তা নয়, মানে একটু আর্দ্র আর্দ্র ভাব থাকে, সেই অঞ্চলে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়। যেমন আমাদের যে মেরু অঞ্চল, এই মেরু অঞ্চলে সূর্য কখনো লম্বভাবে কিরণ দেয় না, আমরা পড়েছিলাম। এখানে সূর্য তির্যকভাবে কিরণ দেয়, এই কারণে এখানকার তাপমাত্রা কম। আর তাপমাত্রা কম মানে এখানকার বায়ুর ঘনত্ব বেশি, এখানে সবসময় উচ্চচাপ বিরাজ করে। উচ্চচাপ বিরাজ করলে কিন্তু এখানে একটা থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়, থমথমে একটা পরিস্থিতি থাকে, বুঝেছো? তো এটাকে উচ্চচাপ বলয় বলা হয়। তো দুটো জায়গা আছে এরকম উচ্চচাপ বলয়, একটা হচ্ছে দক্ষিণ মেরুতে, একটা হচ্ছে উত্তর মেরুতে। আর নিম্নচাপ বলয় আমরা কোথায় দেখতে পাবো? নিম্নচাপ বলয় আমরা দেখতে পাবো আমাদের নিরক্ষীয় অঞ্চলে। এছাড়া নিম্নচাপ বলয় আরো আছে,
তোমার যেমন সুমেরুবৃত্ত নিম্নচাপ, কুমেরুবৃত্ত নিম্নচাপ, তারপরে কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপ। আমরা অত ভিতরে যাব না, আমরা উপরে উপরে জেনে রাখবো দুটো উচ্চচাপ বলয় সুমেরুতে আর কুমেরুতে আছে। কুমেরু মানে হচ্ছে আমাদের দক্ষিণ গোলার্ধ, যেখানে অ্যান্টার্কটিকা মহাদেশ আছে। হ্যাঁ, যদি আমি সময় পাই তাহলে এই মহাদেশগুলো সম্পর্কে ডিটেলস পড়িয়ে দেবো। তো এই অ্যান্টার্কটিকা মহাদেশের দিকে উচ্চচাপ বলয় আছে। আর সুমেরু মানে যেটা আমাদের উত্তর মেরু, সেখানেও কিন্তু উচ্চচাপ বলয় আছে। নিম্নচাপ বলয় কোথায় পাবো আমরা? নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় পাবো, কারণ নিরক্ষীয় অঞ্চলে আমরা পড়েছি বছরে সারা বছর কিন্তু সেখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাই না? সূর্য লম্বভাবে কিরণ দেয়। তো এই যে উচ্চচাপ আর নিম্নচাপ বলয়টা আমি কেন বলছি, কারণ এই উচ্চচাপ এবং নিম্নচাপ বলয়ের কারণেই কিন্তু পৃথিবীতে বায়ু প্রবাহ সৃষ্টি হয়েছে। পৃথিবীতে বায়ু প্রবাহটা সৃষ্টি হয় কিভাবে? সমুদ্রের স্রোতের সৃষ্টি হয় কিভাবে? এই কিন্তু উচ্চচাপ এবং নিম্নচাপ বলয়ের কারণে। যখন উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহ আসবে তখন কি হবে? বায়ু প্রবাহ সৃষ্টি হবে। তো বায়ু প্রবাহ বিভিন্ন প্রকৃতির হয়, সেগুলো নিয়ে আমি একটা দুটো আলোচনা করব। সবগুলো তোমাদের লাগবে না, হায়ার স্টাডিতে মানে এসএলএসটি বা ইত্যাদির পরীক্ষায় বেশি লাগে। তোমাদের বেসিক কয়েকটা জিনিস এখান থেকে জানলেই হয়ে যাবে। এবারে দেখো, এই যে নিরক্ষীয় অঞ্চল, সেখানে কি থাকছে? একটা নিম্নচাপ। এখন বায়ুর চাপটা আমরা পরিমাপ করব কিভাবে? বায়ুর চাপ কোথায় বেশি কোথায় কম এটা কিভাবে পরিমাপ করব? একটা যন্ত্রের সাহায্যে। যন্ত্রটির নাম হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু পরিমাপ করা হয়ে থাকে বায়ুর চাপ। একটুখানি জেনে রাখবে, এই যে ব্যারোমিটার বলে যন্ত্রটা আছে না, এই ব্যারোমিটার কে আবিষ্কার করে জানো? ব্যারোমিটার আবিষ্কার করে কে জানো? ব্যারোমিটার আবিষ্কার করে বিজ্ঞানী টরিসেলি। টরিসেলি নামক একজন বিজ্ঞানী আছে, যিনি কিন্তু ব্যারোমিটারটা আবিষ্কার করেছিলেন। ভেরি ইম্পর্টেন্ট, এটা জেনে রাখতে হবে। এই ব্যারোমিটারের মধ্যে কিন্তু পারদ থাকে, যেমন থার্মোমিটারে পারদ থাকে, ব্যারোমিটারেও কিন্তু এরকম পারদ থাকে। ব্যারোমিটারে এরকম একটা স্কেল থাকে, যার ভিতরে আমরা দেখব কিন্তু পারদ দেওয়া থাকে। এখন এই ব্যারোমিটারের পারদের স্তম্ভ যদি বেড়ে যায়, মানে পারদ যদি উঁচুর দিকে চলে যায়, পারদের স্তম্ভ যদি বেড়ে যায়, তাহলে কিন্তু কি হবে জানো? সেখানে ঝড় হওয়ার একটা সম্ভাবনা থাকে। কেন থাকে? কারণ নিম্নচাপ সেখানে সৃষ্টি হয়। আমি বারবার বলছি, নিম্নচাপ যেখানে সৃষ্টি হবে সেখানে কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকবে। আর নিম্নচাপ সৃষ্টি হয় কোথায়? নিম্নচাপ আছে সেটা কিভাবে বুঝবো? ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা বেশি থাকবে। যেখানে নিম্নচাপ সেখানে ব্যারোমিটারের পারদ স্তম্ভ বেড়ে যাবে, যেখানে উচ্চচাপ সেখানে ব্যারোমিটারের পারদ স্তম্ভ কমে যাবে। বুঝেছো? ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু জেনে রাখতে হবে। তাই পরীক্ষায় আমাদের ডব্লিউইপি বা ইত্যাদি পরীক্ষায় একটা প্রশ্ন খুব ইউজুয়ালি প্রশ্ন দেয় যে ব্যারোমিটারের যে পারদ স্তম্ভ সেটা যদি বেড়ে যায়, ঠিক আছে, ব্যারোমিটারের পারদ স্তম্ভ উচ্চতা বেড়ে গেল, মানে কি হলো? বেড়ে গেলে নিম্নচাপ সৃষ্টি হয়। নিম্নচাপ সৃষ্টি হয়, আর এই নিম্নচাপ হলে সেখানে কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, বুঝেছো? ঝড়ের সম্ভাবনা থাকবে সেখানে একটা। তো এটা একটা প্রশ্ন হতে পারে। এরপরে দেখো, এই বায়ুর চাপ একটা এককে পরিমাপ করা হয়। প্রতিটা বিষয় আমাদের পৃথিবীতে মোটামুটি কিছু কিছু জিনিস আছে, বাদে ম্যাক্সিমাম জিনিস পরিমাপ করতে কোনো না কোনো এককের ব্যবহার করা হয়। যেমন আমরা দেখবো তোমার হচ্ছে সময় পরিমাপ করতে আমরা ব্যবহার করি সেকেন্ড অথবা মিনিট, এই সমস্ত এককের ব্যবহার করি, তাই না? তারপরে উষ্ণতা পরিমাপ করতে আমরা সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন এইসবের ব্যবহার করি। তেমনি বায়ুর চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয় মিলিবার বলে একটি একক, আর পাস্কাল একক। পাস্কালটা হচ্ছে বায়ুর চাপ পরিমাপ করার ব্যবহারিক একক, বায়ুর চাপ পরিমাপ করার, বুঝেছো? আর মিলিবারটা এটা বায়ুর চাপ পরিমাপ করার আরেকটা একক। মিলিবারেই ইউজুয়ালি বায়ুর চাপ পরিমাপ করা হয়। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি হয়। আমাদের যে সমুদ্র পৃষ্ঠ বা সি লেভেল যেটা আছে, সি লেভেল মানে আমাদের যে ভূপৃষ্ঠের যে লেভেল আছে, এটাকে সি লেভেল বলা হয়, সমুদ্রের লেভেল। এই সমুদ্রের লেভেলে সবচেয়ে বেশি বায়ুর চাপ থাকে। কতটা? 1013.25 মিলিবার।
1013.25 মিলিবার। এবারে আমরা যদি ধীরে ধীরে উপরের দিকে যাই, যত উপরের দিকে যাব, যত আমরা আকাশের দিকে যাব, তত কিন্তু আমাদের বায়ুর চাপটা কমতে থাকবে, বায়ুর অত চাপ থাকবে না। এই কারণে তোমরা যদি দেখবে কখনো পাহাড়ি অঞ্চলে যাও, পাহাড়ি অঞ্চলটা অবশ্যই সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকটা এগিয়ে আছে, তো সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে যেহেতু আছে, সেই কারণে সেখানে বায়ুর চাপটা একটু কম। এই কারণে সেখানে কিন্তু ভাত সেদ্ধ হতে দেরি হয়, বিভিন্ন সবজি সেদ্ধ হতে দেরি হয়। এই কারণে তারা রান্নার জন্য সব প্রেসার কুকারের ব্যবহার করে। তুমি যদি কখনো দার্জিলিং এ ঘুরতে যাও কিংবা সিমলাতে, উত্তরাখণ্ডে যাও, দেখবে তারা প্রেসার কুকারের ব্যবহার করে খাদ্য রান্না করতে। আর বেশিরভাগ পাহাড়িরা কিন্তু ম্যাগি খেয়ে থাকে, ম্যাগি প্রচুর খায়, বিকজ অফ সেখানে খাদ্য সেদ্ধ হতে অনেক সময় লাগে। তো ম্যাগিটা হচ্ছে ইজি টু মেকিং, খুব তাড়াতাড়ি মেক করা যায়, বুঝলে? তো এটা হচ্ছে বায়ুর চাপের কারণে হয়। আবার কেউ যদি স্পেসে যায়, স্পেস মানে কি? স্পেস মানে হচ্ছে মহাকাশ। কেউ ধরো মহাকাশে গেল, সেই মহাকাশে গিয়ে কিন্তু দেখবে মহাকাশচারীরা একটা স্পেস স্যুট পরে থাকে। কেন পরে থাকে? ওই স্পেস স্যুট, সাদা কালারের একটা স্পেস স্যুট পরে থাকে না মহাকাশচারী বা নভোচারীরা? কেন পরে? কারণ মহাকাশে কিন্তু বায়ুর চাপ নেই বললেই চলে, বায়ুর চাপ কম। এই কারণে আমাদের শরীরের যে অভ্যন্তরীণ চাপটা আছে, সেটা কি? শরীরের অভ্যন্তরীণ চাপ কম হচ্ছে না, বায়ুর চাপটা কমে যাচ্ছে। এই কারণে মনে করো এই জলের বোতলটার ভিতরে চাপ অনেক বেশি, বাইরে চাপ কম, তখন কি হবে? ভিতর থেকে চাপ আসবে আর এই বোতলটা ফেটে যাওয়ার চান্স থাকবে। তো তেমনি কেউ যদি স্পেস স্যুট না পরে মহাকাশে যায়, তার শরীর কিন্তু ফেটে যাওয়ার চান্স আছে, তাই তো? যেমনই আমি এই বোতলটাকে এরকম তুবড়ে দিলাম, বা একটু এরকম তোমার হচ্ছে চেপে দিলাম, হ্যাঁ, একটু এরকম স্কুইজ করে দিলাম। এই বোতলটাতে আমি এবারে ডালা দিয়ে দিচ্ছি, ডালা দিয়ে দিলাম, বোতলটা দেখো এরকম চেপেই আছে। কেন চেপে আছে? বিকজ অফ অ্যাটমসফিয়ারের প্রেসার, বায়ুর চাপের কারণে। এর ভিতরে যে বায়ুটা ছিল, সেই বায়ুটা আমি বার করে দিয়েছি, বাইরে থেকে কিন্তু এখানে প্রেসার পড়ছে, এই কারণে এটা কিন্তু চাপটা হয়ে আছে, দেখো একটু দুমড়ে আছে এখানটাতে। তো এটা কেন হয়? বিকজ অফ বায়ুর চাপের কারণে। তো বায়ুর চাপ ভিতরেও থাকে, বাইরেও থাকে। বায়ুর চাপ যে শুধু বাইরে থাকবে এমন নয়, ভিতরেও থাকবে, বাইরেও থাকবে। মানুষের শরীরেরও একটা চাপ আছে, ভিতরের একটা চাপ আছে অভ্যন্তরীণ, বাইরের বায়ুরও একটা চাপ আছে। তো এই কারণে বিভিন্ন জায়গাতে আমরা দেখবো স্পেস স্যুটের ব্যবহার করা হয় মহাকাশচারীরা মহাকাশে গেলে। তো এবারে দেখো সমুদ্রের গভীরের চাপ অনেক বেশি। একদমই, একজন জিজ্ঞাসা করেছে, সাইদ বলছে তাহলে তো সমুদ্রের গভীরের চাপ অনেক বেশি। একদমই বেশি, প্রচুর বেশি, প্রচুর বেশি। সমুদ্রের গভীরে কয়েক হাজার গুণ কিন্তু বেশি সমুদ্রের যে চাপ, সেটা প্রচুর বেশি। সমুদ্রের নিচে তো আর বায়ু নেই, ওটা হচ্ছে জল, জলের চাপ অনেক বেশি সমুদ্রের নিচে। সমুদ্রের যত গভীরে তুমি যাবে তত সমুদ্রের চাপ বাড়বে। আজ থেকে কয়েক বছর আগে তুমি একটা খবর নিশ্চয়ই শুনেছিলে, একটা কোম্পানি ছিল, কোম্পানিটার নাম আমার মনে আসছে না আনফরচুনেটলি। সেই কোম্পানিটা মহাসমুদ্রে কিন্তু মানুষদেরকে নিয়ে যেত, মহাসমুদ্রে মানুষদেরকে সেখানে মহাসমুদ্র দেখানোর জন্য নিয়ে যেত। হ্যাঁ, ওশেন গেট, সরি, কোম্পানিটার নাম হচ্ছে ওশেন গেট। হ্যাঁ, 4 জন ব্যক্তি একটা তোমার হচ্ছে জাহাজে করে বা একটা ডুবো জাহাজ বা একটা যন্ত্রে করে টাইটানিক দেখতে গিয়েছিল। এখন সেই টাইটানিক দেখতে গিয়ে তারা কি হয়, একদমই মুহূর্তের মধ্যে কিন্তু এক জায়গাতে পুরো একদম স্কুইজ হয়ে যায়, ছোট হয়ে যায়। কেন হয়ে যায়? বিকজ অফ সেখানকার জলের চাপের জন্য, প্রেসারের জন্য। প্রচুর প্রেসার থাকে জলের নিচের দিকে। ওশেন গেট নামক কোম্পানিটা তারপরে প্রচুর কিন্তু মানে কি হয়েছে, প্রচুর কিন্তু সেই কোম্পানিকে ট্রোল করা হয়, বা সেই কোম্পানিটাকে অনেক কিন্তু দোষ দেওয়া হয়েছিল। হ্যাঁ, কোম্পানিটা ভালো করে মেক করেনি, বা তারা যাত্রাটা কন্ডাক্ট করেনি ইত্যাদি, তাদেরকে দোষ দেওয়া হয়েছিল। তো কয়েক বছর আগে এই খবরটা হয়তো তোমরা শুনেছিলে, তাই না? চলো, তো এখান থেকে আমরা কি দেখলাম? তো বায়ুর চাপটা সমুদ্র পৃষ্ঠে বেশি। কতটা? 1013 মিলিবার, প্রায় 1013.25 মিলিবার। তোমরা প্রায় 1013 মিলিবারটাই জেনে রাখবে। নেক্সট হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল হলো পৃথিবী পৃষ্ঠ থেকে। এবারে পৃথিবীর বায়ুমণ্ডলে আসা যাক। আমরা এতক্ষণ পৃথিবীর চাপ বলয় নিয়ে বলছিলাম, এবারে পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে বলি। পৃথিবীর বায়ুমণ্ডল হলো পৃথিবী পৃষ্ঠ থেকে মহাকাশ পর্যন্ত বিস্তৃত একটি অত্যন্ত পাতলা বায়ুমণ্ডলীয় আবরণ। আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলটা, আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন জিনিস আমি তোমাদের পড়িয়েছি আই থিঙ্ক। আমাদের পৃথিবীতে যে বায়ুমণ্ডল আছে, সেখানে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, প্রচুর জিনিস আছে, যার ভিতরে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি। প্রায় 78% আমাদের বায়ুমণ্ডলে আমরা নাইট্রোজেন পাই। তারপরে অক্সিজেন আছে প্রায় 21%। এগুলো লিখে দিয়েছি আই থিঙ্ক, আমি তোমাদের লিখে দিয়েছি, বলো একটু।
লিখে দিয়েছে এগুলি যে 78%, হ্যাঁ লিখে দিয়েছি। হ্যাঁ, তো এটা একটু তখন সেখান থেকে মনে রাখবে। তো এইগুলো হচ্ছে কি আমাদের বায়ুমণ্ডলের উপাদান। আমরা এরকম বায়ুমণ্ডলের এরকম পাতলা পাতলা অনেকগুলো স্তর দেখতে পাই, বুঝেছো? তো পৃথিবী পৃষ্ঠ থেকে দূরত্বের সাথে সাথে বায়ুমণ্ডলের বৈশিষ্ট্যও কিন্তু চেঞ্জ হয়। পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি যত দূরত্বে যাবে তত কিন্তু বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য চেঞ্জ হবে। এবারে তোমরা আমাকে একটা জিনিস বলো, রাহুল স্যার কি তোমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করিয়েছেন? না হলে আমি করিয়ে দেব। রাহুল স্যার যদি করিয়ে থাকে তাহলে আমি দেব না। রাহুল স্যার কি দিয়েছে যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, হ্যাঁ এগুলো দিয়েছে রাহুল স্যার? আশা করি দিয়েছে। করিয়েছেন তো, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার এগুলো নিয়ে তিনি পড়িয়েছেন। হ্যাঁ পড়িয়েছে, অনেকেই বলছে পড়িয়েছে, যারা দেখোনি তারা দেখে নেবে। রাহুল স্যার কিন্তু দিয়েছে, এটা পড়িয়েছে নিশ্চয়ই। তো রাহুল স্যার যেহেতু পড়িয়েছে ওটাতে আমি আর আসছি না, ওটা ওখান থেকে জেনে রাখবে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে। আমি আর দিচ্ছি না, রাহুল স্যারের ক্লাসটা করে নেবে, বুঝেছো? এরপরেই আসে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো এখান থেকে জেনে নেবে। এবারে দেখো একটা জিনিস বলছিলাম, আমাদের পৃথিবীতে কিন্তু বিভিন্ন এই যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের যে সবচেয়ে নিচের স্তর সেটার নাম কি রাহুল স্যার বলেছিল বলো তো দেখি? পুরো নিচের স্তরটার নাম হচ্ছে কি? আরেকবার হোক বললে হবে না, আমার এখন অনেক জিনিস বাকি আছে, আরেকবার হোক বললে হবে না তো। ট্রোপোস্ফিয়ার, হ্যাঁ একদমই, পুরো একদমই বায়ুমণ্ডলের নিচের স্তরটাকে আমরা কি বলি? ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারকে আমরা অনেক সময় ক্ষুব্ধমণ্ডল বলি। রাহুল স্যার এটাও নিশ্চয়ই পড়িয়েছেন, ট্রোপোস্ফিয়ারকে আমরা বলি কি? ক্ষুব্ধমণ্ডল। কেন বলি? কারণ এই ট্রোপোস্ফিয়ারে বায়ু প্রবাহ, ঝড় বৃষ্টি এবং ঝঞ্ঝা, অগ্নি উৎপাত, দাবানল সবকিছু কিন্তু ট্রোপোস্ফিয়ারে হয়। যত ঝামেলা সব ট্রোপোস্ফিয়ারে। এই কারণে এই স্তরটাকে আমরা বলি ক্ষুব্ধমণ্ডল, বা এই স্তরটাকে আমরা অনেক সময় বলি রাগান্বিত মণ্ডল, তাই না? বায়ুমণ্ডল থেকে প্রায় 12 থেকে 13 কিলোমিটার অ্যাভারেজ কিন্তু এই ট্রোপোস্ফিয়ারের উচ্চতা থাকে। নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ার একটু বেশি উঁচু হয়, প্রায় 18 কিলোমিটার পর্যন্ত। মেরু অঞ্চলে একটু কম হয়, প্রায় 8 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তো এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারের বিস্তার। এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে আমরা বিভিন্ন ধরনের বায়ু প্রবাহ দেখি, বিভিন্ন ধরনের বায়ু প্রবাহ। বায়ু প্রবাহকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে একটু বলে দিই? বায়ু প্রবাহের ভাগ কতগুলি? বায়ু প্রবাহের ভাগ হচ্ছে 4টি। বায়ু প্রবাহ পৃথিবীতে কি দেখা যায়? বায়ু প্রবাহ দেখা যায়। এই বায়ু প্রবাহের ভাগ কিন্তু 4টি। কি কি ভাগ? একটা বায়ু প্রবাহকে বলা হয়ে থাকে নিয়ত বায়ু। নিয়ত বায়ু। এখন নিয়ত বায়ু কি? নিয়ত বায়ু হচ্ছে যে বায়ু সারা বছর চলে থাকে, সারা বছর চলে থাকে, সারা বছর প্রবাহিত হয় একটা দিকে, সেই বায়ুকে বলা হয় নিয়ত বায়ু। ওকে, যেমন উদাহরণ দিন স্যার। নিয়ত বায়ুর যদি আমি উদাহরণ দিই, নিয়ত বায়ুর মধ্যে অনেক বায়ু আছে। যেমন একটাকে বলা হয়ে থাকে আয়ন বায়ু। আয়ন বায়ু, এই আয়ন বায়ুকে আমরা অনেক সময় বলে থাকি বাণিজ্য বায়ু। একে কি বলা হয়? বাণিজ্য বায়ু বলা হয়ে থাকে। তো কোন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু? কোন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু? আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। কেন বলো তো দেখি? কারণ আয়ন বায়ুটা সারা বছর একটা দিকে প্রবাহিত হয়, আর বিশ্বের বেশিরভাগ বাণিজ্য জাহাজগুলো, আগেকার দিনে জাহাজগুলো এরকম পাল তোলা জাহাজে কিন্তু যেত, ঠিক আছে? পাল তোলা জাহাজে পালে হাওয়া লাগতো, আর সেই পালে হাওয়া লাগলে কিন্তু সেই জাহাজগুলো একটা দিকে বা একটা ডাইরেকশনে যেত। তখন একটু ডিজেল, পেট্রোল বা একটু পারমাণবিক শক্তি টক্তি ছিল না, পুরোটাই প্রাকৃতির উপরে নির্ভরশীল ছিল তারা। সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহের উপরে তারা নির্ভরশীল ছিল। তো পালে হাওয়া লাগলে তারপরেই তো জাহাজটা সামনের দিকে যাবে। তো সবসময় যারা বাণিজ্য করত সেই জাহাজের নাবিকরা কিন্তু সহজ পথটাকে বেছে নিত, সহজ পথটাকে বেছে নিত। তো যে পথে বায়ু প্রবাহ বেশি, যে পথ একটা ডাইরেকশনে নিয়মিত বায়ু প্রবাহ করে, খুব বেশি বায়ু প্রবাহও নয়, খুব কম বায়ু প্রবাহও নয়, এমন বায়ু প্রবাহের পথটা তারা বেছে নিত। ওকে, যেমন নিয়ত বায়ুর মধ্যে একটা বায়ু আছে বাণিজ্য বায়ু বা আয়ন বায়ু, সেই আয়ন বায়ুর পথটা তারা বেছে নিত। আয়ন বায়ুকে আমরা কি বলছি? বাণিজ্য বায়ু বলছি। আচ্ছা, এছাড়া আয়ন বায়ুর আরেকটা ভাগ হচ্ছে পশ্চিমা বায়ু। কি ডিয়ার স্টুডেন্টস? পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু বলে একটা বায়ু আছে। তো এগুলো হচ্ছে আয়ন বায়ুর উদাহরণের মধ্যে পড়ে। এছাড়া আরো অনেক আছে আয়ন বায়ু।
পশ্চিমা বায়ু হলো, বাণিজ্য বায়ু যেটা বললাম খুব ইম্পর্টেন্ট, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু দুটো জেনে রাখতে হবে, দুটো হচ্ছে নিয়ত বায়ুর মধ্যে পড়ে। আরেক ধরনের বায়ু আছে, বায়ুর আমরা কটা ভাগ বললাম, বায়ু প্রবাহের ভাগ হচ্ছে 4টি, তার ভিতরে একটা ভাগ হলো নিয়ত বায়ু, তার আবার 2টি ভাগ দিলাম এখানে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু। আরো আছে কিন্তু এর ভাগ, আরো আছে ভাগ, কিন্তু আমরা দুটো এখানে ইম্পর্টেন্ট ভাবে জেনে রাখবো, কারণ এই দুটো পড়লে আমাদের পরীক্ষায় কমন পাওয়া যাবে, বেশি আমরা জগা খিচুড়ির মধ্যে যাব না। এরপরে চলো আরেকটা বায়ু প্রবাহ সম্পর্কে বলি, যেটা হচ্ছে স্থানীয় বায়ু প্রবাহ। না, স্থানীয় বায়ু প্রবাহের আগে একটুখানি সাময়িক বায়ু নিয়ে বলি। সাময়িক বায়ু প্রবাহ। সাময়িক বায়ু কি? সাময়িক বায়ু মানে যে বায়ু প্রবাহ মোটামুটি সারা বছর চলতে থাকে, সারা বছর চলে এবং কোনো একটা স্থান বিশেষে তৈরি হয়, এই ধরনের বায়ুগুলোকে আমরা সাধারণত সাময়িক বায়ু বলি। ঠিক আছে, সাময়িক বায়ু বলা হয়ে থাকে। যেমন সাময়িক বায়ুর মধ্যে আমি যদি উদাহরণ দিই, তোমার হচ্ছে সাময়িক বায়ুর মধ্যে খুব ভালো উদাহরণ হচ্ছে স্থলবায়ু এবং সমুদ্র বায়ু, এগুলো হচ্ছে কিন্তু সাময়িক বায়ুর মধ্যে পড়ে। তো স্থলবায়ু আর সামুদ্রিক বায়ু এইগুলো হচ্ছে কি সাময়িক বায়ু, স্থলবায়ু ও সমুদ্র বায়ু। এখন স্থলবায়ু আর সমুদ্র বায়ু সম্পর্কে দুটো জিনিস জেনে রাখো। সমুদ্র বায়ু কাকে বলে, স্থলবায়ু কাকে বলে, ভালো করে বোঝো। মনে করো এটা একটা সমুদ্র আর এর একদিকে আছে একটা স্থলভাগ, এখানে একটা স্থলভাগ আছে, ঠিক আছে, আর এইদিকে তোমার হচ্ছে সমুদ্র আছে। তো দিনের বেলা সূর্য যখন এই সমুদ্রের উপরে যখন তাপ দেবে, সমুদ্রের উপরে যখন তাপ দেবে তখন কি হবে, এই সমুদ্রের উপরের দিক থেকে কিন্তু তোমার ওই বিকেল বেলার দিকে একটা বায়ু প্রবাহ হবে, যেটাকে বলা হয় সমুদ্র বায়ু। বিকেল বেলার দিকে একটা বায়ু প্রবাহ হয়, বুঝেছো, সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে, এটাকে সাধারণত একটা বায়ু প্রবাহ বলা হয় সমুদ্র বায়ু। আর স্থলবায়ুটা সাধারণত ভোরবেলার দিকে প্রবাহিত হয়, ভোরের দিকে প্রবাহিত হয়। তো দুটো বায়ু প্রবাহ আছে, সমুদ্র বায়ু আর স্থলবায়ু। এই দুটো হচ্ছে কি, এই দুটো হচ্ছে সাময়িক বায়ু প্রবাহের মধ্যে পড়ে। আর এই স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ হচ্ছে স্থলবায়ু ও সমুদ্র বায়ু। বৃহৎ সংস্করণ হলো ডিয়ার স্টুডেন্টস মৌসুমী বায়ু। কি বলা হচ্ছে, সমুদ্র বায়ু আর স্থলবায়ু দুটো বায়ু প্রবাহ। সমুদ্র বায়ু সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়, আর স্থলবায়ু স্থলভাগের দিক থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এটা দৈনন্দিন প্রবাহিত হয়, দিনের সব সময় কিন্তু এটা প্রবাহিত হয়, বুঝেছো, মানে প্রতিদিন এই ঘটনাটা ঘটে থাকে। আর এই সমুদ্র বায়ু আর স্থলবায়ুর বৃহৎ সংস্করণকে বলা হচ্ছে কি, বৃহৎ সংস্করণকে বলা হচ্ছে মৌসুমী বায়ু। গুড। তো মৌসুমী বায়ু, এই মৌসুমী বায়ু নিয়ে আমাদের আলোচনায় আসবো আমরা। মৌসুমী বায়ু হচ্ছে আমাদের ভারতবর্ষে প্রধান কিন্তু জলবায়ুর নিয়ন্ত্রক। আমাদের ভারতে যে বৃষ্টিপাত হয়, চাষাবাদ হয়, ভারতের যে উষ্ণতা বাড়ে, উষ্ণতা কমে, এই সবকিছু কিন্তু মৌসুমী বায়ুর উপরে নির্ভরশীল। ভারতকে আমরা অনেক সময় মৌসুমী বায়ুর দেশ বলে থাকি, সেটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। আচ্ছা দেখো, এরপরে আরেকটা বায়ু হচ্ছে যেটাকে বলা হয়ে থাকে আকস্মিক বায়ু। আকস্মিক বায়ু কাকে বলা হয়, অর্থাৎ আকস্মাৎ ভাবে, আকস্মাৎ মানে হঠাৎ করে সৃষ্টি হওয়া বায়ু প্রবাহকে বলা হয় আকস্মিক বায়ু। আকস্মিক বায়ু মানে এক কথায় বলতে গেলে ঝড়, হ্যাঁ, ঘূর্ণিঝড় যেগুলো হয়ে থাকে, এগুলোকে আকস্মিক বায়ুর মধ্যে ফেলা হয়। এগুলোর আবার দুটো ভাগ আছে, আকস্মিক ঘূর্ণিবাদের দুটো ভাগ, একটা হচ্ছে ঘূর্ণবাত আর একটা হচ্ছে প্রতীপ ঘূর্ণবাত। আকস্মিক বায়ুর দুটো ভাগ, একটা ঘূর্ণবাত আর একটা হচ্ছে প্রতীপ ঘূর্ণবাত। আমরা অত ডিটেলসে যাব না, একটুটুকু মনে রাখবো। আকস্মিক বায়ু প্রবাহ যেটা হয়, আকস্মিক বায়ু প্রবাহটা হঠাৎ করে সৃষ্টি হয়, এই বায়ু প্রবাহটা, বুঝলে। আচ্ছা, আকস্মিক বায়ুর কিছু উদাহরণ যদি আমরা দিই, আকস্মিক বায়ুর মধ্যে আমরা একটা তোমার হচ্ছে উদাহরণ বলতে পারি ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় বিভিন্ন প্রকৃতির হয়, বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন ঘূর্ণিঝড় হয়। যেমন একটা ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে সাইক্লোন। একটা ঘূর্ণিঝড়ের নাম কি,
সাইক্লোন। আচ্ছা, আরেকটা ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে টাইফুন। টাইফুন। আরেকটার নাম হচ্ছে টর্নেডো এবং হ্যারিকেন। এগুলো হচ্ছে কি জানো? এগুলো হচ্ছে কিছু আকস্মিক বায়ু প্রবাহের মধ্যে পড়ে। মাফ করবে। তো এই যে বায়ু প্রবাহগুলো আছে, এই বায়ু প্রবাহগুলো অ্যাকচুয়ালি কি জানো? এই বায়ু প্রবাহগুলো সাধারণত হঠাৎ করে সৃষ্টি হওয়া বায়ু প্রবাহ। এগুলো কোনো নিয়মিত বায়ু প্রবাহ নয়। এগুলো সাধারণত হঠাৎ করে কোথাও একটা নিম্নচাপ সৃষ্টি হলো, তার কারণে সৃষ্টি হয়। তো এই যে আকস্মিক বায়ু হয়, এই আকস্মিক বায়ুগুলোর কিছু উদাহরণ দেওয়া হলো, সাইক্লোন, টাইফুন, টর্নেডো, হ্যারিকেন। এগুলো সবগুলোই হচ্ছে কি ঘূর্ণিঝড়। এগুলোর এক এক স্থানে এক একটা নাম। যেমন সাইক্লোনটা আমরা দেখব, এটা সৃষ্টি হয়েছে, সাইক্লোনটা সৃষ্টি হয় বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরে। কি বললাম? আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর, অর্থাৎ আমাদের ভারতের আশেপাশের অঞ্চলে যে বায়ু প্রবাহগুলো সৃষ্টি হয়, যে আকস্মিক বায়ুগুলো সৃষ্টি হয়, সেগুলোকে আমরা বলছি কি? সেগুলোকে বলছি সাইক্লোন। এক কথায় বলতে গেলে আমাদের ভারতের আশেপাশে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়গুলোকে সাইক্লোন বলা হয়। যেমন উদাহরণ, সাইক্লোনের উদাহরণ অনেক আছে। আয়লা ঝড় 2009 সালে হয়েছিল। রিসেন্টলি একটা ঝড় হয়েছে মান্থা, এই 2-3 দিন আগে হলো না, মান্থা বলে একটা ঝড়, কালকেই আসলো মনে হচ্ছে, অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে মান্থা ঝড়। মান্থার নাম দিয়েছে থাইল্যান্ড দেশ। থাইল্যান্ড দেশ, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে না, তোমাদের চাপ নেওয়ার কিছু নেই, মনে রাখতে হবে না। থাইল্যান্ড দেশ মান্থার নাম দিয়েছে। তো এইগুলো হচ্ছে কি? এগুলো সব সাইক্লোন। ঠিক আছে, সাইক্লোন। এর কয়েকদিন আগে হয়েছিল ডানা ঝড়, তার কয়েকদিন আগে হয়েছিল মোকা বা মোচা ঝড়, তার কয়েকদিন আগে হয়েছিল জাওয়াদ ঝড়, তার আগে হয়েছিল আমফান ঝড়। এই সবগুলোই কিন্তু সাইক্লোন নামে পরিচিত। এগুলো সব বঙ্গোপসাগর, আরব সাগর অঞ্চলে সৃষ্ট। এগুলোকে সব বলা হয় কি ডিয়ার স্টুডেন্টস? সাইক্লোন বলা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে টাইফুন। টাইফুনটা কি? টাইফুনটা হচ্ছে চীন সাগরে সৃষ্ট, চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয়ে থাকে টাইফুন। শুধু চীন সাগর নয়, সাথে সাথে যে আমাদের পূর্ব প্রশান্ত মহাসাগর আছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে ডিয়ার স্টুডেন্টস কি? টাইফুন। তো টাইফুন চীন সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়, এটাকে বলা হয় টাইফুন। এরপরে হচ্ছে টর্নেডো। টর্নেডোটা এটা কোনো সমুদ্রে সৃষ্টি হয় না, এটা সৃষ্টি হয় কোথায়? এটা সৃষ্টি হয়ে থাকে সাধারণত ল্যান্ডে, মানে ভূমিভাগের উপরে, বিশেষ করে আমেরিকা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো বলে যে দেশগুলো আছে, সেই দেশগুলোতে সৃষ্টি হয়ে থাকে এই ঘূর্ণিঝড়টা। নাম হচ্ছে কি? টর্নেডো ঘূর্ণিঝড়। আমেরিকা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, দুটো উত্তর আমেরিকা মহাদেশের দেশ, এই অঞ্চলে আমরা দেখব সৃষ্টি হচ্ছে টর্নেডো। হ্যারিকেন সৃষ্টি হয় কোথায়? হ্যারিকেন সৃষ্টি হয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বা ক্যারিবিয়ান সাগরে। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয়ে থাকে হ্যারিকেন। বুঝলে? তো এইগুলো হচ্ছে বিভিন্ন ঘূর্ণিঝড়, বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচিত। এরপরে দেখো, আমরা বায়ু প্রবাহ নিয়ে আলোচনা করছিলাম। বায়ু প্রবাহের 4টে ভাগ বলেছিলাম, প্রধান 4টে ভাগের ভিতরে 3টে হলো নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু। আরেকটা আছে, আরেকটা কি? আরেকটা হচ্ছে স্থানীয় বায়ু। আরেকটা কি? স্থানীয় বায়ু। এখন স্থানীয় বায়ু বিভিন্ন আছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্থানীয় বায়ু প্রবাহিত হয়। আমেরিকাতে রকি পর্বতের ঢালে চিনুক বায়ু প্রবাহ হয়, ইউরোপে ফন, মিস্ট্রাল বিভিন্ন বায়ু প্রবাহ আছে, আফ্রিকাতে খামসিন, সিরক্কো বিভিন্ন বায়ু প্রবাহ আছে। তো আমরা এখানে একটু মনে রাখবো, স্থানীয় বায়ুর ভিতরে আমাদের ভারতে কিছু স্থানীয় বায়ু প্রবাহ হয়ে থাকে, সেইগুলো পড়লেই হয়ে যাবে, তোমাদের পুরো বিশ্বের পড়তে হবে না। জাস্ট কয়েকটা আমাদের
মনে রাখলেই হবে। এই তোমার হচ্ছে ভারতে কি কি স্থানীয় বায়ু প্রবাহ হয়। স্থানীয় বায়ু মানে কোন একটা স্থানীয় অঞ্চলে সৃষ্ট বায়ু প্রবাহকে স্থানীয় বায়ু বলা হয়। এই স্থানীয় বায়ুগুলো বিশেষ কোনো মরশুমে, বিশেষ কোনো সিজনে কিন্তু সৃষ্টি হয়ে থাকে। যেমন লু, লু একটা স্থানীয় বায়ু প্রবাহের নাম। এটা প্রবাহ হয় কখন? লুটা প্রবাহিত হয়ে থাকে উত্তর ভারতে, বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে। শুধু উত্তর ভারত বললে হবে না, উত্তর পশ্চিম ভারতে, উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত হয়ে থাকে। কখন প্রবাহিত হয়? গ্রীষ্মকালের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, গ্রীষ্মকালের দিকে প্রবাহিত হয়। আর এই বায়ু প্রবাহটা একটু উষ্ণ শুষ্ক প্রকৃতির বায়ু প্রবাহ, মানে খুব উষ্ণ প্রকৃতির, খুব কষ্টদায়ক বায়ু প্রবাহ। যখন এই বায়ুটা প্রবাহিত হয় না, তখন কিন্তু মনে হয় একটা আগুনের ঝলকা, একটা আগুনের তোমার হচ্ছে কি বলা হয়, শিখা যেন তোমার শরীর ছুঁয়ে যাচ্ছে, এরকম মনে হয়ে থাকে। এই বায়ু প্রবাহটা এত উষ্ণ, এখন গায়ে ফোস্কা পড়ে যায়, এত উষ্ণ বায়ু প্রবাহ এই লু বায়ু প্রবাহটা। লু কোথায় দেখতে পাই আমরা? উত্তর ভারতে। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, আই থিঙ্ক তোমাদের সাথে করেছি তো, এটা নিয়ে আলোচনা, লু নিয়ে আলোচনা করেছি তোমাদের সাথে, আবার করছি আমি লুটা নিয়ে আলোচনা, বুঝলে? আবার করছি লুটা নিয়ে আলোচনা। নেক্সট হচ্ছে কালবৈশাখী। পশ্চিমবঙ্গ এবং আসাম অঞ্চলে আমরা দেখতে পাই কালবৈশাখী। কালবৈশাখীকে আসামে আমরা বলেছি না বরদই ছিলা বলা হয়, লিখে দেওয়া আছে তোমাদের খাতা, মানে বইয়ের একটা পৃষ্ঠায় আমি তোমাদের দেখিয়েছিলাম। আসামে এটাকে আমরা বলে থাকি কি, এটাকে আমরা বলে থাকি বরদই ছিলা। আচ্ছা, আর্দ্র ঝোড়ো প্রকৃতির বায়ু প্রবাহ হয়ে থাকে এবং বৃষ্টিপাত ঘটিয়ে থাকে এটা। আরেকটা হচ্ছে আঁধি। আঁধিটা হচ্ছে, এটাও নিয়েও বলা আছে, আঁধিটা হচ্ছে ধূলিকণাপূর্ণ একটা কিন্তু ঘূর্ণিঝড় বা ধূলিকণাপূর্ণ একটা কিন্তু ঝড়। হ্যাঁ, উষ্ণ প্রকৃতির বায়ু প্রবাহের সাথে সাথে ধূলি যখন থাকবে সেটাকে আঁধি বলা হবে। আঁধিতে কি হবে? চোখ অন্ধকার হয়ে যাবে, এত ধুলো থাকবে সেই বায়ু প্রবাহের মধ্যে। আর এটা উত্তর পশ্চিম ভারত, বিশেষ করে রাজস্থান অঞ্চলে প্রবাহিত হয়। আর আম্র বৃষ্টি কি? এটা একটা স্থানীয় বায়ু প্রবাহ নয়, এটা একটা স্থানীয় বৃষ্টিপাত, আম্র বৃষ্টিতা। এটা দক্ষিণ ভারতে, বিশেষ করে কেরালা, কর্ণাটকে দেখতে পাওয়া যায়, বিশেষ করে কেরালা রাজ্যে দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে প্রাক মৌসুমী একটা বৃষ্টিপাত বা বায়ু প্রবাহ। মানে মৌসুমী বায়ু ভারতে আসার আগে, মৌসুমী বায়ু ভারতে কখন আসে? জুন মাসের দিকে আসে। সেই জুন মাসে ভারতে মৌসুমী বায়ু আসার আগে এই বৃষ্টিপাতটা হয়, এটাকে আম্র বৃষ্টি বলা হয়। এটা গ্রীষ্মের শুরুতে হয়, যা আম পাকাতে কিন্তু সাহায্য করে থাকে। আম পাকার ঠিক সিজনের আগে আসে, মানে আম পাকাতে সাহায্য করে এটা, বুঝেছো? এই বৃষ্টিপাতটা, সেটাকে আম্র বৃষ্টি বলছি। ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এবারে বলো, তোমাদের কি আমি মৌসুমী বায়ু সম্পর্কে ডিটেলস আলোচনা করিয়েছিলাম? একটু বলো। মৌসুমী বায়ু নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছিলাম, তবু আরেকবার করব তোমাদের জন্য। মৌসুমী বায়ু নিয়ে আলোচনা আরেকবার করব। তার আগে আরেকটা জিনিস বলি, জলবায়ু কি? মৌসুমী বায়ু নিয়ে আলোচনা করব, অবশ্যই করব, তার আগে একটু জলবায়ু নিয়ে আলোচনা করি। হ্যাঁ, মৌসুমী বায়ু নিয়ে লাস্টের দিকে আলোচনা করব, আগে একটু জলবায়ু নিয়ে আলোচনা করি। জলবায়ু বা ক্লাইমেট কি? আজকের ক্লাসের টাইটেলে ছিল কি জলবায়ু। জলবায়ুতে আসার আগেই আমার কিন্তু প্রায় অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, অনেকটা ক্লাস হয়ে গেছে। আচ্ছা, এতক্ষণ যে আমি বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করছিলাম, উষ্ণতা, তাপমাত্রা, বৃষ্টি, ঝড়, এই যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম, এইগুলোকে আবহাওয়ার মধ্যে ফেলা হয়। এখন আবহাওয়া কি? আবহাওয়া হচ্ছে দৈনন্দিন পরিবর্তনকে বোঝানো হয়। আমাদের যে ক্লাইমেট, আমাদের যে আশেপাশের অঞ্চল, সেই আশেপাশের দৈনন্দিন কিন্তু যে আমরা পরিবর্তন দেখতে পাই, সেটাকে আমরা বলে থাকি আবহাওয়া। যেমন তোমার বাড়িতে বা তোমার গ্রামে বা তোমার এলাকাতে আজকে বৃষ্টিপাত হলো, বিকালবেলায় রোদ উঠলো, সন্ধ্যাবেলায় ঝড় হলো, এই যে দৈনন্দিন পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হয়ে থাকে আবহাওয়া। আর জলবায়ু কি? জলবায়ু হচ্ছে আবহাওয়ার একটা বৃহৎ সংস্করণ। মানে মনে করো 2 মাস অন্তর অন্তর শীতকাল আসছে, কিংবা তোমার হচ্ছে প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তুষার পড়ছে, এটা হচ্ছে জলবায়ু। জলবায়ু হচ্ছে লং টার্ম, ওই সময়টাই ওই জিনিসটা হবে, এটাকে আমরা জলবায়ু বলবো। জলবায়ু হচ্ছে কোনো একটা অঞ্চলের গড় 34 থেকে 35 বছর, কোন কোন বইতে 40 বছর লেখা থাকে। তো গড়ে মোটামুটি 30 বছরের বেশি সময় ধরে কোনো একটা জায়গার গড় যে আবহাওয়া থাকে, সেটাকে বলা হচ্ছে জলবায়ু।
অর্থাৎ জলবায়ু হচ্ছে আবহাওয়ার একটা বৃহৎ সংস্করণ। কি লেখা হচ্ছে, জলবায়ু হলো কোনো নির্দিষ্ট অঞ্চলের দীর্ঘমেয়াদী, সাধারণত 30 বছর বা তার বেশি আবহাওয়ার গড় অবস্থাকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ আবহাওয়া যদি দৈনন্দিন এবং স্বল্পমেয়াদী হয়, তাহলে জলবায়ু হলো সেই অঞ্চলের সাধারণ আবহাওয়ার ধরন যা বছরের পর বছর ধরে পরিলক্ষিত হয়। অর্থাৎ আবহাওয়া কি দৈনন্দিন পরিবর্তন, আর জলবায়ু হলো আবহাওয়ারই একটা ধরন, কিন্তু এটা অনেক বছর ধরে পরপর হয়ে আসছে, অনেক বছর ধরে পরপর কিন্তু হয়ে আসছে, এটাকে বলা হয় জলবায়ু। বুঝেছো? এবারে জলবায়ু আমরা আগেও দেখেছি, জলবায়ু কিন্তু পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে। কেন পরিবর্তন হয়? জলবায়ু পরিবর্তন হয় বিভিন্ন কারণে, আমাদের ক্লাইমেট চেঞ্জ বা ইত্যাদি কারণে কিন্তু আমাদের যে ক্লাইমেট চেঞ্জটা হয় সেটা বিভিন্ন কারণে হতে পারে। আমরা আগে দূষণ সম্পর্কে পড়েছি, সেখানে দেখেছিলাম বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন গ্যাসের ধ্বংস, এই সমস্ত কারণে কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে, ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। তো পরিবর্তিত হতে পারে জলবায়ু। এবারে দেখো জলবায়ু অঞ্চলগুলো সম্পর্কে একটু বলি। আমাদের পৃথিবীতে কিছু জলবায়ু অঞ্চল আছে। হ্যাঁ, ভারতের জলবায়ু নিয়ে অবভিয়াসলি আলোচনা করেছিলাম আমরা, এবার একটু পৃথিবীর জলবায়ু অঞ্চল নিয়ে আলোচনা করি। পৃথিবীতে অনেকগুলো জলবায়ু অঞ্চল আছে, যার মধ্যে একটা জলবায়ু অঞ্চল হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। জলবায়ু অঞ্চলগুলো সাধারণত সেই অঞ্চলের স্থানীয় ক্লাইমেট বা সেই একটা বৃহৎ অঞ্চলের ক্লাইমেটকে বোঝানো হয়। মনে করো নিরক্ষীয় জলবায়ু মানে হচ্ছে নিরক্ষরেখা এবং তার আশেপাশের অঞ্চল। এই যে আমি একটু আগে ম্যাপে দেখাচ্ছিলাম না তোমাদের, এই যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখা এবং তার আশেপাশের অঞ্চলের গড় আবহাওয়াকে বলা হচ্ছে কি নিরক্ষীয় জলবায়ু। বুঝেছো? নিরক্ষীয় জলবায়ু তাহলে কোথায় দেখতে পাবো? পৃথিবীর এরকম মাঝ বরাবর অঞ্চলে বিশেষ করে কিন্তু নিরক্ষীয় জলবায়ু দেখতে পাওয়া যায়। পৃথিবীর এরকম মাঝ বরাবর নিরক্ষরেখা বা তার আশেপাশের অঞ্চল, নিরক্ষরেখার দুই দিকে 5 বা 10 ডিগ্রির মধ্যে এই কিন্তু জলবায়ু আমরা দেখতে পাই। আচ্ছা, নিরক্ষীয় জলবায়ু সম্পর্কে একটু বলি। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য কি, এর অবস্থান কোথায়? নিরক্ষরেখার উভয় পাশে, এই যে নিরক্ষরেখা বলছিলাম না, এই যে নিরক্ষরেখা আছে, এই নিরক্ষরেখার উভয় পাশে 5 থেকে 10 ডিগ্রি, উভয় পাশে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে উভয় দিকে 10 ডিগ্রির মধ্যে কিন্তু আমরা এই অক্ষাংশ দেখতে পাই। আর এই অংশে কিন্তু যে জলবায়ু সেটাকে আর্দ্র নিরক্ষীয় জলবায়ু বলে। এর অবস্থান কোথায়, কোন কোন অঞ্চলে দেখতে পাবো? আমরা দেখতে পাবো দক্ষিণ আমেরিকার অ্যামাজন অববাহিকা, অ্যামাজন যে নদী অববাহিকা আছে, বিশ্বের সব থেকে বড় নদী অববাহিকা অ্যামাজন অববাহিকা, সেখানে দেখতে পাবো। আফ্রিকার কঙ্গো অববাহিকাতে দেখতে পাবো। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হ্যাঁ, আমাদের যে শ্রীলঙ্কা আছে, এই সমস্ত অঞ্চলে কিন্তু নিরক্ষীয় জলবায়ু দেখতে পাওয়া যায়। নিরক্ষীয় জলবায়ু, কারণ এগুলো সব নিরক্ষরেখার আশেপাশে অবস্থিত। অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু নিরক্ষরেখার আশেপাশে আমরা দেখতে পাবো। এখানকার গড় বা দৈনন্দিন বা বার্ষিক উষ্ণতা হচ্ছে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, মানে উষ্ণতা বেশ বেশি। গড় উষ্ণতা যদি 30 হয়, মানে হাইয়েস্ট তোমার 45-এর কাছেও চলে যেতে পারে। বুঝেছো? গড় উষ্ণতা যদি 30 হয়, মানে হাইয়েস্ট 40-50-এর কাছেও চলে যেতে পারে, মানে খুব উষ্ণ একটা অঞ্চল এই অঞ্চলটা, বার্ষিক উষ্ণতা খুব বেশি। আচ্ছা, এখানে অধিক উষ্ণতার কারণে, এখানে কি আছে? অধিক উষ্ণতা আছে। অধিক উষ্ণতার কারণে প্রচুর বৃষ্টিপাত হয়, প্রচুর বৃষ্টিপাত হয়। সারা বছর আর্দ্র গ্রীষ্ম ঋতু এই অঞ্চলের বৈশিষ্ট্য। এই অঞ্চলে কিন্তু তোমার ঋতু পরিবর্তন নেই বললেই চলে। আমাদের ভারতে কিন্তু ঋতু পরিবর্তন হয়, আমরা দেখেছি, কিন্তু এই অঞ্চলে ঋতু পরিবর্তন নেই বললেই চলে। সারা বছর সূর্য যখন লম্বভাবে কিরণ দেবে, তখন কিন্তু এখানে কি হবে? সারা বছরই গ্রীষ্মকালই থাকবে। তো মোটামুটি সারা বছর এখানে একটা উষ্ণ আবহাওয়া থাকে, শীতকাল বা ইত্যাদি কাল আসে না বললেই চলে। এখানে সারা বছর একটা উষ্ণ আর্দ্র প্রকৃতির জলবায়ু থাকে। উষ্ণর সাথে আর্দ্র কেন? উষ্ণর সাথে আর্দ্র এই কারণে, কারণ এখানে প্রতিদিন বিকাল বেলায় পরিচলন বৃষ্টিপাত হয় এবং ঋতু পরিবর্তন প্রায় নেই। প্রতি বছর বা প্রতিদিন বিকাল বেলাতে বৃষ্টিপাত হয়। কেমন বৃষ্টিপাত? পরিচলন বৃষ্টিপাত। এখন পরিচলন বৃষ্টিপাত কি সেটা নিয়ে অবশ্যই বলবো। পরিচলন বৃষ্টিপাত কি, তার আগে একটা জিনিস বলি। এখানে প্রতিদিন বিকাল বেলায় যেহেতু বৃষ্টিপাত হয়, এই কারণে এই অঞ্চলটাকে বলা হয়ে থাকে 4 o'clock রেইন জোন, অর্থাৎ 4 ঘটিকায় বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। কোন অঞ্চলটাকে আমরা বলে থাকি 4 ঘটিকায় বৃষ্টিপাতের অঞ্চল?
ঠিক আছে, 4 ঘটিকায় বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এই অঞ্চলকে বলা হয়। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে সারা বছর যেহেতু বৃষ্টিপাত হয় এবং উষ্ণতাও বেশি থাকে, এই কারণে এই অঞ্চলে চিরসবুজ অরণ্য গড়ে উঠেছে। যেমন অ্যামাজন অরণ্য, কঙ্গো অরণ্য, এগুলো সব চিরসবুজ কিন্তু অরণ্য। অ্যামাজন অরণ্য তো বিশ্বের মধ্যে আমরা দেখব সব থেকে বড় কিন্তু অরণ্যের মধ্যে পড়ে, বিশ্বের সব থেকে ঘন এবং বিশ্বের সব থেকে বড় অরণ্য অ্যামাজন বৃষ্টি অরণ্য। তো বিশ্বের এই অঞ্চলে চিরসবুজ অরণ্য আছে বা চিরসবুজ অরণ্য তৈরি হয়েছে। যেমন অ্যামাজন অরণ্যটা হচ্ছে বিশ্বের বৃহত্তম বৃষ্টি অরণ্য। বিশ্বের সব থেকে বড় বৃষ্টি অরণ্যের নাম কি? অ্যামাজন অরণ্য। এই অ্যামাজন অরণ্যটাকে অনেক সময় বলা হয় পৃথিবীর ফুসফুস। এটাকে অনেক সময় আমরা কি বলি? পৃথিবীর ফুসফুস বলা হয়। পৃথিবীর ফুসফুস নামেও এটা কিন্তু পরিচিত আছে, বুঝেছো? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো একটু জানবে। এবারে দেখো, এখানে আমরা একটা টার্ম পড়েছি, পরিচলন বৃষ্টিপাত। এই অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়। এখন এই পরিচলন বৃষ্টিপাতটা কি? পরিচলন বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের একটা ধরন। এই বৃষ্টিপাতটা সাধারণত যেখানে উষ্ণ তাপমাত্রা আছে সেই অঞ্চলেই হয়ে থাকে। যেখানে সমুদ্র বা জলভাগ আছে, সাথে সাথে উষ্ণ তাপমাত্রা আছে, সেই অঞ্চলেই সাধারণত পরিচলন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। যেমন নিরক্ষীয় অঞ্চল, এখানে জলভাগও আমরা দেখতে পাই, অ্যামাজনের জলভাগ আছে এবং অন্যান্য বিভিন্ন জলভাগ আছে। আর এই অঞ্চলে আমরা দেখব এই অঞ্চলে উষ্ণতাও খুব বেশি, এই কারণে পরিচলন বৃষ্টিপাত হয়। কিভাবে হয়? মনে করো সূর্য খুব তেজ এখানে কিন্তু কি দিচ্ছে? আলোক রশ্মি দিচ্ছে। আর সূর্যের আলোক রশ্মির মাধ্যমে সূর্য কিন্তু তাপও দিচ্ছে। সূর্যের একটা তাপ থাকে, তো সূর্যের যে বেশিরভাগ তাপ কিন্তু জলভাগ দ্বারা শোষিত হয়। এখন জলভাগ যখন সূর্যের বেশিরভাগ তাপ শোষণ করবে, তখন জলভাগের যে উপরি স্তরটা আছে এটা কি হবে? এটা উষ্ণ হয়ে যাবে। আর একটু আগে আমি বলেছি, যখন কোনো স্থানের জলভাগ বা কোনো বায়ু উষ্ণ হবে, তখন কি হবে? ধীরে ধীরে সেটা কি হবে? সেটা উপরের দিকে উঠে যাবে, এরকম উপরের দিকে উঠে যাবে। উপরের দিকে যখন উঠবে, তখন সে উপরে থাকা জলীয় বাষ্পের সাথে সাথে কিন্তু মিশে এরকম একটা ঘনীভূত মেঘে পরিণত হবে। একদমই বেসিক বিষয়। দেখো, যখন জলীয় বাষ্পপূর্ণ এরকম জলবিন্দু বা জলকণা এরকম বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠবে, উপরে উঠে সে অন্যান্য মেঘের সাথে মিশবে। তারপরে সেখানে যে ধূলিকণা আছে এবং অলরেডি মেঘে যে সমস্ত জলীয় বাষ্পগুলো আছে তাদের সাথে মিশে কি হবে? সেখানে একটা ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করবে। আর দিনের বেলায় দিনের বেলায় তাপটা পড়বে, দিনের বেলায় এই বিষয়টা ঘটবে। মানে দিনের বেলা তোমার হচ্ছে বাষ্প ঘনীভূত হয়ে উপরের দিকে উঠবে, আর বিকাল বেলা কিংবা সন্ধ্যাবেলার দিকে বৃষ্টিপাত হবে। তো দিনের বেলা তাপ যখন পড়ছে, ঘনীভূত হয়ে উপরের দিকে বাষ্পীভূত উপরের দিকে চলে যাচ্ছে, আর বিকাল বেলা ঘনীভূত হয়ে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মোটামুটি পরিচলন বৃষ্টিপাত। এই বিষয়টা সারা বছর চলতে থাকে। সারা বছর এই বৃষ্টিপাত হলো, আবার সেটা জলে চলে আসলো, আবার সকালবেলা তাপ হলো, আবার উঠে গেল, আবার পরের দিন বৃষ্টিপাত হলো। এইভাবে কিন্তু পরপর চলতেই থাকবে, রিসাইকেল হতে থাকবে। তো এটাকে আমরা সাধারণত বলবো কি? পরিচলন বৃষ্টিপাত। এটা কোথায় দেখতে পাওয়া যায়? বিশেষ করে দেখতে পাওয়া যায় কোথায়? বিশেষ করে দেখতে পাওয়া যায় আমাদের নিরক্ষীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়, বুঝেছো? আচ্ছা, আরেকটা জিনিস, এখান থেকে আরেকটা বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত। তোমাদেরকে আমি শৈলক্ষেপ বৃষ্টিপাত বলেছিলাম। আচ্ছা, আরেকবার বলি, শৈলক্ষেপ বৃষ্টিপাত কি? শৈলক্ষেপ বৃষ্টিপাত হচ্ছে, আমাদের ভারতের উদাহরণই আমি নেই, এটা হচ্ছে ভারত। এই ভারতে একটা বায়ু জুন মাসের দিকে প্রবেশ করে, যেটার নাম হচ্ছে মৌসুমী বায়ু। এই মৌসুমী বায়ুকে আমরা কি বললাম? মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়। বৃহৎ আকারের সমুদ্র বায়ু, স্থলবায়ু হচ্ছে এই বায়ুটা।
এখন এই মৌসুমী বায়ু যখন আমাদের ভারতে প্রবেশ করে তখন মৌসুমী বায়ু যে শাখাটা ভারতে প্রবেশ করে সেটাকে বলা হয়ে থাকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। যেহেতু এটা দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করে এই কারণে এটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তো এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা ভারতে প্রবেশ করে, এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা যখন আরব সাগরের উপর দিয়ে আসে, আমরা জানি ভারতের পশ্চিম দিকে কি আছে, অ্যারাবিয়ান সি আছে। তো অ্যারাবিয়ান সি আছে, এই অ্যারাবিয়ান সির উপর দিয়ে যখন মৌসুমী বায়ুটা আসবে সে কি করবে, সে জলীয় বাষ্প নিয়ে আসবে, তাই তো? জলীয় বাষ্প বহন করে আনবে, সাগরের উপর দিয়ে যে জলীয় বাষ্পগুলো আছে সেগুলো সে নিয়ে আসবে, বহন করবে। করতে করতে আমাদের ভারতের পশ্চিমঘাট পর্বত বলে একটা পর্বত আছে, সেই পর্বতে এসে এটা বাধাপ্রাপ্ত হবে, আর বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণে এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে। এটাকেই বলা হবে শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাত তাহলে কিভাবে হয়? পাহাড়ে বাধাপ্রাপ্ত হলে বা পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে যে বৃষ্টিপাত হয় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলা হয়। যেমন মনে করো এটা একটা পাহাড় বা টিলা, এই পাহাড়ে এরকম সমুদ্রের দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহটা এসে যখন পাহাড়ে বাধাপ্রাপ্ত হবে তখন সে উপরের দিকে উঠে যাবে, উপরের দিকে উঠে সে ঘনীভূত হয়ে কিন্তু একটা ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। এই ঢালটাকে আমরা কি বলবো জানো? এটাকে বলা হবে প্রতিবাদ ঢাল। তো কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়? পাহাড়ের প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। শৈল মানে কি? শৈল মানে হচ্ছে পাহাড়, আর শৈলক্ষেপ মানে পাহাড়ের গায়ে যে ক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত হয় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলছি। বিশেষ করে এটা প্রতিবাদ ঢালে হয়ে থাকে, প্রতিবাদ ঢালে। ঠিক আছে, কেন প্রতিবাদ ঢাল বলছি আমরা? কারণ এই বায়ু প্রবাহটাকে প্রতিবাদ করছে, বায়ু প্রবাহটাকে যেতে দিচ্ছে না, বায়ু প্রবাহকে আটকে দিচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে প্রতিবাদ। ওকে, প্রতিবাদ। তো আমরা এইভাবে মনে রাখতে পারি এ বায়ু প্রবাহকে বাধা দিচ্ছে, প্রতিবাদ করছে। ওকে, আর অপর দিকটা হবে অনুবাদ ঢাল। অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয় না, এটা হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চল। অনুবাদ ঢালকে বৃষ্টির ছায় অঞ্চল বলা হয়। যেমন পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হলো, এটাকে আমরা বলছি কি? এটাকে বলছি প্রতিবাদ ঢাল। প্রতিবাদ ঢালে কেরালা রাজ্য আছে, কেরালা রাজ্যে ভারতে প্রথম বৃষ্টিপাত হয় জানো, কেরালা রাজ্যে। আর কেরালা রাজ্যের যে উপকূল সেটাকে মালাবার উপকূল বলা হয়। তো কেরালা রাজ্য বা মালাবার উপকূলটা হচ্ছে প্রতিবাদ ঢালে অবস্থিত আছে। আর পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল যেটা আছে, হ্যাঁ, কর্ণাটক অঞ্চল আছে বা ইত্যাদি রাজ্য আছে, এই অঞ্চলে বৃষ্টিপাত হয় না। এই অঞ্চলটা বৃষ্টির ছায় অঞ্চল, এই অঞ্চলটা বৃষ্টির ছায় অঞ্চল, বুঝেছো? চলো এরপরে দেখি নেক্সট কি জলবায়ু অঞ্চল নিয়ে বলছিলাম আমরা। তো একটা হলো নিরক্ষীয় জলবায়ু। নেক্সট যে জলবায়ু অঞ্চলটা আছে সেটা হচ্ছে ক্রান্তীয় জলবায়ু। ক্রান্তীয় জলবায়ু দুটো ভাগ। কি কি ভাগ? প্রথম ভাগ হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, আর একটা হচ্ছে ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু। এখন ক্রান্তীয় মৌসুমী আর উষ্ণ মরু জলবায়ু কি? প্রথমে দেখো আমি একটু ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু সম্পর্কে বলি। ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু কি? মানে মরুভূমি অঞ্চলে যে উষ্ণ প্রকৃতির জলবায়ু প্রবাহিত হয় বা যে জলবায়ু আমরা দেখতে পাই সেটাকেই বলা হয়ে থাকে ক্রান্তীয় মরু জলবায়ু। মরু জলবায়ু মরু অঞ্চলে দেখা যায়, যেমন ভারতের মরুভূমি অঞ্চল, থর মরুভূমি, হ্যাঁ, আরব উপদ্বীপ অঞ্চলে যে সিরিয়া মরুভূমি আছে বা আরব মরুভূমি আছে সেখানে দেখতে পাবো, গোবি মরুভূমিতে দেখতে পাবো, হ্যাঁ, আফ্রিকার সাহারা মরুভূমিতে দেখতে পাবো। যে মরুভূমি অঞ্চল আছে সেখানে কিন্তু দেখতে পাওয়া যায় ক্রান্তীয় মরু জলবায়ু। ওকে, ক্রান্তীয় জলবায়ুটা একটু উষ্ণ প্রকৃতির হয়, ক্রান্তীয় জলবায়ু উষ্ণ প্রকৃতির হয়। আর ক্রান্তীয় মৌসুমী জলবায়ু আমাদের ভারতে দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে কি? ভারতের জলবায়ু। এটা হচ্ছে কি? ভারতের জলবায়ু। ভারতের জলবায়ুর প্রকৃতি কেমন? ভারতের জলবায়ুর প্রকৃতি হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। তো ভারতের জলবায়ু যে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু, এটা নিয়ে আমরা আলোচনা করব। মরু জলবায়ুটা আমাদের পড়তে হবে না, এটা মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। দেখো, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে আমাদের ভারত, বাংলাদেশ, হ্যাঁ, এই যে অঞ্চল আছে, পাকিস্তান, এই অঞ্চলে দেখতে পাওয়া যায় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এবং পশ্চিম ও মধ্য আফ্রিকাতে আমরা দেখতে পাবো, দক্ষিণ ও মধ্য আমেরিকাতে দেখতে পাওয়া যায়। ওকে, এই জলবায়ু অঞ্চল বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায়। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা অঞ্চল যেখানে আমরা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেখতে পাই। ভারত, বাংলাদেশ এবং আশেপাশের যে অঞ্চল, এখানে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু প্রবাহিত হয়। আচ্ছা, গ্রীষ্মকালীন গড় উষ্ণতা খুব বেশিই থাকে, 30 থেকে 35 ডিগ্রি। শীতকালীন গড় উষ্ণতা 15 থেকে 20 ডিগ্রি। গড় বার্ষিক বৃষ্টিপাত 200 থেকে 250 সেমি, অর্থাৎ এখানে খুব ভালো বৃষ্টিপাত হয়।
এই অঞ্চলে খুব ভালো বৃষ্টিপাত হয়। আর্দ্র উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল এবং ঋতু পরিবর্তন এই অঞ্চলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অর্থাৎ এই অঞ্চলে ঋতু পরিবর্তন আমরা দেখতে পাই। আমাদের ভারতে আমরা কিন্তু প্রধানত 4টি ঋতু দেখতে পাই, 4টি ঋতু দেখতে পাই, শীত, গ্রীষ্ম, বর্ষা আর শরৎকাল, 4টে ঋতু দেখতে পাওয়া যায়। এছাড়া আরো 2টি ঋতু আছে, যে 2টি ঋতু এখন আর খুব কম দেখতে পাওয়া যায়, বসন্তকাল আর হেমন্তকাল। এগুলো দেখতে পাওয়া যায় না বললেই চলে, দেখা যায় না, বোঝা যায় না আর কি। প্রধানত 4টে ঋতুকে আমরা বুঝতে পারি, শীত, বর্ষা, শরৎ এবং আরেকটা হচ্ছে গ্রীষ্মকাল। 4টে ঋতুকে আমরা বুঝতে পারি। ভারতে এই মৌসুমী জলবায়ুতে আমরা সাধারণত এই 4টে ঋতুই দেখতে পাই আমরা, বুঝেছো? হ্যাঁ, আচ্ছা পরেরটা দেখি আমরা, পরেরটা দেখি। পরে হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু। নাতিশীতোষ্ণ জলবায়ু, এই জলবায়ুর অঞ্চলের আবার 3টে ভাগ। নাতিশীতোষ্ণ মানে কি? নাতিশীতোষ্ণ মানে হচ্ছে না উষ্ণ না শীত, অর্থাৎ নাতিশীতোষ্ণ, একটা মনোরম পরিবেশ, না উষ্ণ না শীত, এটাকে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু। এটাকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি, ভূমধ্যসাগরীয় জলবায়ু, স্টেপ জলবায়ু আর চীন দেশীয় জলবায়ু। তো প্রধানত 3টে ভাগ আছে এর, ভূমধ্যসাগরীয় জলবায়ু, স্টেপ জলবায়ু আর চীন দেশীয় জলবায়ু। এর ভিতরে ভূমধ্যসাগরীয় জলবায়ুটা হচ্ছে ইম্পর্টেন্ট। ভূমধ্যসাগরীয় জলবায়ু নিয়ে অবশ্যই আমরা পড়বো। ভূমধ্যসাগরীয় জলবায়ুটা কি? ভূমধ্যসাগরীয় জলবায়ু হচ্ছে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল। ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল মানে ভূমধ্যসাগর আছে কোথায়? ইউরোপ এবং আফ্রিকার মাঝখানে অবস্থিত আছে ভূমধ্যসাগর। ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া 3টে মহাদেশের মাঝখানে অবস্থিত। এই ভূমধ্যসাগরীয় অঞ্চলের আশেপাশে যে দেশগুলো আছে, অনেক দেশ আছে ভূমধ্যসাগরের আশেপাশে। আফ্রিকা মহাদেশের যদি আমি দেশ বলি, আলজেরিয়া, মিশর, লিবিয়া, মরক্কো, তিউনেশিয়া, এই ধরনের দেশগুলো আছে আফ্রিকা মহাদেশ থেকে। ইউরোপ মহাদেশ থেকে স্পেন, গ্রিস, পর্তুগাল নেই, স্পেন, গ্রিস, তারপরে ইটালি, ক্রোয়েশিয়া, হ্যাঁ, তারপরে সাইপ্রাস, এই যে দেশগুলো আছে, এই দেশগুলো সব ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে আছে। এই দেশগুলোতে আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখতে পাই। ভূমধ্যসাগরীয় জলবায়ু একটু নাতিশীতোষ্ণ জলবায়ু, উষ্ণ নয় শীতও নয়, মিডিয়াম টাইপের জলবায়ু। তো এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু, এই জলবায়ু শুধু ওখানেই দেখা যায় না, অস্ট্রেলিয়ার কিছু অংশে দেখতে পাওয়া যায়, উত্তর এবং পশ্চিম আমেরিকার কিছু অংশে কিন্তু এই জলবায়ু আমরা দেখতে পাই। বিশেষ করে এটা ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রধানত দেখতে পাওয়া যায়। এই জলবায়ু অঞ্চল অবস্থিত গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল ও শীতকালীন বৃষ্টিপাত এই অঞ্চলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তো এখানে শুষ্ক গ্রীষ্মকাল দেখতে পাওয়া যায়, গ্রীষ্মকালে কোনো বৃষ্টিপাত হয় না। হ্যাঁ, গ্রীষ্মকালে কোনো বৃষ্টিপাত হয় না। তো গ্রীষ্মকালে যে বৃষ্টিপাতটা আমরা দেখতে পাই হয় না, সেই বৃষ্টিপাতটা কখন হয়? শীতকালে গিয়ে হয়। তো এই অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, ভূমধ্যসাগরীয় অঞ্চলে টক ফল চাষ হয়, শীতকালে বৃষ্টিপাত হয়। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? এই জলবায়ু অঞ্চলে দেখতে পাই আমরা, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। ফলের ঝুড়ি আমরা কোন জলবায়ু অঞ্চলকে বলছি? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে বলছি। ওকে, ক্লিয়ার? যথেষ্ট। স্যার ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেটটা বলবেন। ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের প্রশ্ন আসবে না। ওয়েস্ট বেঙ্গলের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, এতটুকু জেনে রাখো। ওয়েস্ট বেঙ্গলের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, বুঝেছো? আচ্ছা, ভূমধ্যসাগরে যে টক ফল চাষ হয়, কেমন ধরনের টক ফল? জলপাই, একটা খুব ইম্পর্টেন্ট, জলপাই, আঙ্গুর, এগুলো হচ্ছে টক ফলের মধ্যে পড়ে। তো এই ধরনের টক ফল কিন্তু আমরা এই অঞ্চলে দেখতে পাই। অলিভস, বিভিন্ন ধরনের অলিভস গুলো হয়, এগুলো কিন্তু এখানে চাষ হয়ে থাকে। তো বিশেষ করে জলপাই উৎপাদনের জন্য খুব বিখ্যাত এই অঞ্চলটা। চৈতালি বলছে কমলা, একদমই কমলা। সূর্য আমাদের উঠে থাকে কিন্তু চাঁদ কি আমাদের উঠে থাকে, এবং চাঁদের সঙ্গে জোয়ার ভাটার সম্পর্ক কি? আচ্ছা, ওটা আমি পরের একদিনের ক্লাসে বলবো, চাঁদের সাথে জোয়ার ভাটার সম্পর্ক কি। জোয়ার ভাটা এবং আমাদের যে কি বলা হয়, আরেকটা জিনিস একটুখানি বলে দেবো পরের দিন। আমি একটু ছবি এনে বুঝিয়ে দেবো, ছবি না আনলে বুঝতে পারবে না, ছবি এনে বুঝিয়ে দেবো। আরেকটা জিনিস দেবো, জোয়ার ভাটা শুধু নয়, জোয়ার ভাটার সাথে সাথে তোমাদের আরেকটা জিনিস পড়াতে হবে, সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কেন হয়, ওটাও আমি ঠিক আছে করিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গল আসবে না? না না না, ওয়েস্ট বেঙ্গল আসবে না, তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রশ্ন থাকবে না।
চলো, শনির কয়টা উপগ্রহ? 274টা উপগ্রহ শনির। সৌরভ, শনির 274টা সঠিক। রাহুল স্যার 82টি বলেছে, তাহলে রাহুল স্যার ভুল বলেছে। রাহুল স্যার দেখে আসেনি হয়তো, আগে ছিল 82টা, হয়তো অনেক বছর আগে ছিল 82টা, এখন নেই তো। 82টা প্রথমে ছিল, তারপরে 100 দুটো তিনটে হয়েছিল, তারপরে 146টি হয়েছিল, তারপরে 274টা রিসেন্টলি হয়েছে। আমি তো নাসার পোর্টাল থেকে দেখে এসেছিলাম। এক মিনিট, তোমাদের বিশ্বাস নয় আমি একটু দেখিয়ে দিই। বিশ্বাস নয় দেখিয়ে দিই না, দেখিয়ে দিই। নাসা তো ঠিক বলবে, আমি ঠিক না বললে নাসা তো ঠিক বলবে। নাসা চলো, এটা কাদের ওয়েবসাইট দেখো তো দেখি, এটা কাদের ওয়েবসাইট? nasascience.gov, এটা নাসার ওয়েবসাইট। হ্যাঁ, নাসার অরিজিনাল ওয়েবসাইট এটা। তো নাসার ওয়েবসাইটে কি বলা হচ্ছে? স্যাটার্ন হ্যাজ 274 কনফার্ম মুনস ইন ইটস অরবিট, অর্থাৎ তার যে কক্ষপথ আছে সেই কক্ষপথে আমরা দেখব 274টি মুনস আছে। তো এটা নাসার পোর্টালেই তো আছে। স্যার রাহুল 82টা বলেনি, রাহুল স্যার যে বলেছে সে ঠিকই। রাহুল স্যারও আই থিঙ্ক, ও মানে এরা ক্লাস দেখে না, তোমাকে আমি ব্লক করে দেবো। ক্লাস দেখো না মানে এসে মানে এইসব কথা বলো। হ্যাঁ, ক্লাস দেখবে না, পিডিএফ দেখে এসে এখানে বলছে ক্লাসে স্যার ঠিকই বলেছে, হয়তো পিডিএফ এ ভুলটা চলে গেছে। কি ছেলে রে বাবা এরা! তুমি তো স্যারের সাথে আমার কন্ট্রোভার্সি লাগিয়ে দিচ্ছ। হ্যাঁ, কন্ট্রোভার্সি লাগিয়ে দিচ্ছ তো। সৌরভ, 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 ছেলেটার নাম সৌরভ। চলো, ওকে ওকে। তো ভূমধ্যসাগরের জলবায়ু নিয়ে আলোচনা করলাম। তো এগুলো রাহুল স্যার কি করিয়েছে তোমাদের? রাহুল স্যার আই থিঙ্ক করায়নি, আমি এগুলো করিয়ে দিলাম। রাহুল স্যার যদি করাই এক্সট্রা ভাবে স্যারের কাছ থেকেও পড়ে নিও, এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে আমি তোমাদের করিয়ে দিয়েছি, বুঝলে? হ্যাঁ, আর ভারতের যে জলবায়ু সেটা নিয়ে আমি আগেই বলেছিলাম তোমাদের। ভারতের যে জলবায়ু, ভারতের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু, যেটা উপরেই লেখা আছে, আমি এখানে লিখে দিয়েছি। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ভারতের জলবায়ু। শুধু ভারত নয়, আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ু কিন্তু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এখানে দেখো, এখানে দেখো মৌসুমী জলবায়ু, এটা নিয়ে তোমাদের ডিটেলসে আমি বলেছিলাম। মৌসুমী জলবায়ুর যে শাখাটা আমাদের ভারতে বৃষ্টিপাত ঘটায় সেটাকে বলা হয়ে থাকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের ভারতে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। এটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি, একটু আগেই বললাম। আরব সাগরের উপর দিয়ে যখন এই জলবায়ুটা আসে, এই বায়ু প্রবাহটা আসে, তখন কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে সাথে করে, এনে কিন্তু আমাদের ভারতের প্রথমে কেরালা অঞ্চল, তারপরে ধীরে ধীরে আমাদের ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ঘটায়, বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। আর এই জলবায়ুটা যখন ভারতে প্রবেশ করে তখন সময়টা হচ্ছে জুন মাস। জুন মাসের দিকে আমাদের ভারতে কিন্তু কি এসেছিল? বর্ষাকাল আসে। ভারতে বর্ষাকাল জুন মাসের দিকে আসে। আর ভারতে যেহেতু জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক হচ্ছে মৌসুমী বায়ু, তো ভারতকে কিন্তু মৌসুমী বায়ুর দেশ বলা হয়। মৌসুমী শব্দের অর্থ সম্পর্কেও তোমাদের আমি বলে দিয়েছিলাম। মৌসুমী শব্দের অর্থ হচ্ছে, মৌসুমী শব্দের অর্থ কি? ঋতু বা সিজন। এগুলো নিয়ে আলোচনা করা আছে, আমি আর রিপিট করছি না এই জিনিসটা নিয়ে। এবারে বলো কার কি প্রশ্ন আছে, কার কি প্রশ্ন আছে? শাবনূর কি বলো? আপনি একটু বেশি করে ক্লাস করাবেন, আপনার ক্লাস একবার দেখলে আর ঘুরে রেকর্ড ভিডিও দেখতে হয় না। আমার তো এক্সট্রা ক্লাস বাবা, আমার তো, আমি তোমাদের টিচারই নয়। ফার্স্ট অফ অল আমি তোমাদের টিচারই নয়, আমার অন্য জায়গাতে ক্লাস আছে, আমি তবুও সময় বার করে তোমাদের ক্লাস করছি। আমার তো তোমাদের ক্লাস করতে গিয়ে এমনিতেই প্রেশার হয়ে যায়। আমি একটা ক্লাস করে তারপরে আবার একটা তোমাদের ক্লাস করে, আবার বিকালবেলাতে আমার আবার ক্লাস আছে।
হ্যাঁ, তো আমার এখনো ক্লাস আছে অনেকগুলো, আমি লাস্টের দিকে মিক্স প্র্যাকটিস ক্লাস করিয়ে দেবো, আমি আর বেশি চ্যাপ্টার করাবো না তোমাদের। আচ্ছা দেখি এক এক করে প্রশ্ন করো, অনেকটা কোশ্চেন্স করতে হবে না, একটা করে করো, একটা করে করো, দাঁড়াও একটা করে কমেন্ট করো। ভারতের জলবায়ু সিলেবাসে ইউরোপের ভূগোলটাও কি পড়তে হবে? ইউরোপের ভূগোলটা আমি পড়িয়ে দেবো তোমাদের, পড়িয়ে দেবো, অন্যান্য মহাদেশের ভূগোলও পড়িয়ে দেবো। কেরালা রাজ্যে না বেশি গরম না বেশি শীত, এটা কেন? কেরালা রাজ্যে বেশি গরম না বেশি শীত না, না কেরালা রাজ্যে যথেষ্ট গরম পড়ে। কেরালা রাজ্যে শীত কে বলেছে তোমার? তুমি বলছো নাতিশীতোষ্ণ জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু হওয়ার প্রধান কারণ হচ্ছে সমুদ্রের ধারে আছে, তো সমুদ্রের দিক থেকে ঠান্ডা বায়ু আসে এক কথায়, কিন্তু কেরালায় যথেষ্ট গরম পড়ে, কেরালায় যথেষ্ট গরম পড়ে। আমার জিওগ্রাফি ক্লাস, আপনার জিওগ্রাফি ক্লাস ভালো লাগে, ঠিক আছে। আর দেখি স্যার নদ নদীর ক্লাস, হ্যাঁ পরের দিনে হবে, মানে এর পরের দিনে যে ক্লাস আছে, কবে আছে? শনিবারে আছে না, শনিবারে নদ নদীর ক্লাস করব, নদ নদীর ক্লাস করব। ইউটিউবে জিকে ক্লাস দেখি আপনার, থ্যাংক ইউ সুপ্রিয়া। জলবায়ু কাকে বলে? জলবায়ু হচ্ছে দৈনন্দিন যে আবহাওয়া আছে সেই আবহাওয়ার একটা বৃহৎ সংস্করণ হচ্ছে জলবায়ু। দৈনন্দিন আমরা আশেপাশে দেখি না, বৃষ্টিপাত হচ্ছে, ঝড় হচ্ছে, একটা নির্দিষ্ট টাইমে হয়ে থাকে না, ঝড় হয় বৃষ্টিপাত হয়, এটা যখন রেগুলারলি হবে 20 বছর 30 বছর ধরে রেগুলারলি দেখা যাবে, এটাকে বলা হবে জলবায়ু। যেমন প্রতি বছর একটা নির্দিষ্ট টাইমে আমরা দেখবো শীতকাল আসে, প্রতি বছর একটা নির্দিষ্ট টাইমে কিন্তু তোমার হচ্ছে গ্রীষ্মকাল আসে, এটাই হচ্ছে জলবায়ু। এটা নির্দিষ্ট একটা টাইমে আসে এবং প্রতি বছরই কিন্তু এসে থাকে, এটা গড় 20-30 বছর ধরে একই টাইমে কিন্তু দেখতে পাওয়া যায়। ওকে, এই কারণে এটা হচ্ছে গড় জলবায়ু। সংবিধানটা আমি করাবো না, সংবিধানটা ওটা রাহুল স্যার করাবেন তোমাদের সংবিধানটা। রাহুল কেন বলছি, কারণ সংবিধানটা থেকে তোমাদের কেমন প্রশ্ন হবে, সংবিধান থেকে বেসিক প্রশ্ন হবে, আর রাজনীতি বিষয়ক কিছু সচেতনমূলক প্রশ্ন হবে যেটা পেডাগোগির মধ্যে পড়ে। এখন পেডাগোগি আমি করাতে পারবো না, বিকজ আমার পেডাগোগি সম্পর্কে তেমন কোনো নলেজ নেই। হ্যাঁ, সত্য কথা বলতে আমার পেডাগোগি সম্পর্কে তেমন কোনো নলেজ নেই, তো পেডাগোগির নলেজ আমার যেহেতু নেই, সেই কারণে আমি তোমাদের ওই পার্টটা করাচ্ছি না, বুঝেছো। ড্যাম ওয়াটারফলের ক্লাস, ওটা ড্যাম ওয়াটারফল থেকে ভীষণ পড়তে হবে না, 2-4টে ড্যাম পড়ে রাখলে হবে, এটা পরের দিনে করে দেবো। রাহুল স্যার ইতিমধ্যে সংবিধানের ক্লাস করাচ্ছেন, 2টো হয়ে গেছে, তাহলে রাহুল স্যার তো ক্লাস করাচ্ছেন, কেন তোমরা এরকম ক্লাস না দেখে আমার সাথে এসে বলো কেন? ভূত্বক এবং শিলাটা করিয়ে দেবেন, রাহুল স্যার করায়নি ভূত্বক এবং শিলার ক্লাস? আচ্ছা রাহুল স্যার করাক, উনি ক্লাস করাক, যেগুলো বাকি থাকবে আমি সেগুলো করিয়ে দেবো, উনি তো একটা দায়িত্ব নিয়েছেন, উনি তো করিয়ে দেবেন, এবারে যেগুলো বাকি থাকবে আমি সেগুলো করিয়ে দেবো, ঠিক আছে। সঙ্গীতা কি বলছো? সঙ্গীতা মিজানুর, আপনার জিও ক্লাস ভালো লাগে, ওকে। আপনার পারফেক্টলি কোন সাবজেক্ট, আপনি পারফেক্টলি কোন সাবজেক্টের টিচার? স্টেপ জলবায়ুটা কি দরকার আছে? না দরকার নেই, ছাড়ো, দরকার নেই, স্টেপ জলবায়ু দরকার নেই। ভূমধ্য সাগর ওটাই পড়ে রাখবে, আর বেশি পড়লে মাথার উপর দিয়ে যাবে, এটা বোঝো। তুমি হয়তো সব বুঝতে পারছো, কিন্তু অন্য স্টুডেন্ট তো সব বুঝতে পারছে না, সব ধরনের স্টুডেন্টস থাকে আমার কাছে, মানে একটা ব্যাচের ভিতরে সব ধরনের স্টুডেন্টস থাকে, তো সবার জন্যই তো সেরকম ভাবে পড়াতে হবে না, যেটা পরীক্ষায় দরকার সেটাই পড়ো, বেশি মানে এটা ওটা সবকিছু একসাথে নিতে গেলে কিন্তু তোমার ওই সমস্যা হয়ে যাবে। আচ্ছা স্বাভাবিক উদ্ভিদটা ঠিক আছে, আমি করিয়ে দেবো পরে একদিনের ক্লাসে, স্বাভাবিক উদ্ভিদ, ঠিক আছে।